আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণ শক্তি মতবাদ সম্পর্কে বা সম্পর্কে জানব। 1815 সালে বিজ্ঞানী বার্জেলিয়াস সর্বপ্রথম প্রাণ শক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি সম্পর্কে মতবাদ বা ধারণা দেন। ওনার মতবাদ হচ্ছে এরকম যে উদ্ভিদ বা প্রাণী দেখে ছাড়া অন্য কোনো অবস্থানে অর্থাৎ ল্যাবরেটরিতে ন্যাচারাল উপায়ের বাইরে কৃত্রিমভাবে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব নয়। উনি এই ধারণা থেকে এই ধরনের একটি তত্ত্ব উপস্থাপন করেন, উদ্ভিদ ও প্রাণী দেহে একটি রহস্যময় শক্তির প্রভাবে জৈব যৌগ তৈরি হয়। এই রহস্যময় শক্তির নাম দেন হচ্ছে ভাইটাল ফোর্স, এবং এই মতবাদটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। এখন এই মতবাদের ধারণার হওয়ার কারণটা কি? দেখো, উদ্ভিদের পাতায় আমরা জানি, ধরো এখানে যদি আমরা একটা গাছ নিই, এই গাছের ধরো যে পাতা থাকবে, সেই পাতার যে ক্লোরোফিল উপাদানগুলো থাকে, সে সূর্যের আলোর উপস্থিতিতে এই 1 মোল কার্বন ডাইঅক্সাইড এবং 6 মোল পানির উপস্থিতিতে গ্লুকোজ তৈরি করে, এবং এই গ্লুকোজটা একটা জৈব যৌগ। এবং খেয়াল করো, উদ্ভিদের শিকড়ে, অর্থাৎ আমরা উদ্ভিদের যে মূলের কথা চিন্তা করি, এই মূলে তোমার বিভিন্ন নাইট্রেট লবণের উপস্থিতিতে পানি এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে উদ্ভিদ এনজাইমের উপস্থিতিতে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। যে প্রোটিন একটি কি উদ্ভিদ দেহে তৈরি হচ্ছে বা প্রাণী দেহে তৈরি হচ্ছে, ওই 1815 সালের আগ পর্যন্ত কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে প্রোটিন তৈরি করা সম্ভব হয়নি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদ দেহের মূলে তোমার নাইট্রেট লবণ এবং বিভিন্ন নাইট্রেট লবণের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে উদ্ভিদ কি করে? এনজাইমের সাহায্য নিয়ে প্রোটিন তৈরি করে। আবার আমরা এখানে আর একটা দেখতে পাচ্ছি, উদ্ভিদের পাতায় ক্লোরোফিলের উপস্থিতিতে ক্লোরোফিলের যে পাতায় ক্লোরোফিল থাকে, সেখানে সূর্যের আলোর উপস্থিতি কার্বন ডাইঅক্সাইড ও পানি ব্যবহার করে তোমার কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। আবার এই যে প্রোটিনটা তৈরি হলো মূলে, সেই প্রোটিনটা আবার বিপাকীয় প্রক্রিয়ায় কি তৈরি হয়? ইউরিয়া তৈরি হয়, যেটা একটা জৈব যৌগ। সুতরাং আমরা বলতে পারি এই যে প্রোটিন, ফ্যাট, তোমার গিয়ে লিপিড, তারপর হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, এই যে বায়োমলিকিউল বা প্রাকৃতিক রাবার বায়োমলিকিউলগুলো রয়েছে, সেগুলো উদ্ভিদ এবং প্রাণী দেহে একটি রহস্যময় শক্তির প্রভাবে তৈরি হয়। এই মতবাদটাকে বিজ্ঞানী ভার্জেলিয়াস প্রাণ শক্তি মতবাদ হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি হয়, এবং এই প্রাণ শক্তি মতবাদটি ভুল হিসেবে প্রমাণিত হয়, যেটি 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক হোলার অজৈব অ্যামোনিয়াম সায়ানাইডকে শুষ্ক করতে গিয়ে তিনি কি করেন? ইউরিয়া তৈরি করে প্রস্তুত করে ফেলেন। যেই ইউরিয়া তৈরি হয়ে গেল, সুতরাং আমরা বলতে পারি যেহেতু অজৈব যৌগ থেকে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে তোমার ইউরিয়া তৈরি হয়, সুতরাং ইউরিয়া একটি জৈব যৌগ, যেটি 1773 সালে রাউলি আগেই প্রাণীদেহের মূত্র থেকে কি করেন? পৃথক করেন। সুতরাং ইউরিয়া একটি জৈব যৌগ, কিন্তু অ্যামোনিয়াম সায়ানাইড একটি অজৈব যৌগ। সেই অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত কিভাবে হয়, এবং সেইটার উপর ভিত্তি করে প্রাণশক্তি মতবাদটা আবার ভুলও প্রমাণিত হয়। আমরা পরবর্তীতে জানব অজৈব যৌগ থেকে জৈব যৌগের প্রস্তুতি এবং হচ্ছে প্রাণশক্তি মতবাদের ভুল কিভাবে করা যায় বা ভুলটা কিভাবে হয়েছে, সেই সম্পর্কে আমরা জানব পরবর্তী ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব যে অজৈব যৌগ থেকে জৈব যৌগের প্রস্তুতি এবং প্রাণশক্তি মতবাদের ভুল প্রমাণ। আমরা গত পর্বে জেনেছিলাম যে বিজ্ঞানী তোমার ভার্জেলিয়াস 1815 সালে উদ্ভিদ এবং প্রাণী দেহে ছাড়া বাইরে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব নয়, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী দেহে প্রাণ শক্তি বা একটা অদৃশ্য শক্তির প্রভাবে তোমার জৈব যৌগ তৈরি হয়। সেই মানে অদৃশ্য যে শক্তিটা আছে, সেই শক্তিটাকে তিনি বলেন প্রাণ শক্তি, এবং এই মতবাদটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক হোলার 1828 সালে উনি কি করেন? ওনার টার্গেট ছিল যে শুষ্ক অ্যামোনিয়াম সায়ানাইড সে প্রস্তুত করবেন। অ্যামোনিয়াম সায়ানেট সে কী করবে? প্রস্তুত করবেন। আমি ভুল বলছি, সায়ানাইড হবে না, সায়ানেট প্রস্তুত করবেন। এই উদ্দেশ্যে লেড সায়ানেট এবং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণে তিনি বিক্রিয়া করান, এবং সেখানে তিনি জলীয় অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন করেন এবং লেড ক্লোরাইড উৎপন্ন করেন। এই অ্যামোনিয়াম সায়ানেটটাকে সে শুষ্ক করার উদ্দেশ্যে হিট দেন, তাপ দেন, এবং তাপ দেওয়ার পরে তিনি সেখানে দেখতে পান যে ইউরিয়া তৈরি হয়েছে, অর্থাৎ NH2 ডাবল বন্ড ও NH2 তৈরি হয়। এই ইউরিয়া আবার 1773 সালে বিজ্ঞানী রাউলি, আমার ভুল হতে পারে, বিজ্ঞানী রাউলি ইউরিন থেকে কি করেন? বা মূত্র থেকে পৃথক করেন।
তো আমরা আগে থেকেই যেহেতু জানি যে ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ, কিন্তু এই হঠাৎ করে বিজ্ঞানী ফ্রেডরিক হোলার 1828 সালে তার অজান্তেই জৈব যৌগ প্রস্তুত করে ফেলেন ল্যাবরেটরিতে, এবং সেজন্যই ফ্রেডরিক হোলারকে মূলত জৈব যৌগের কি বলা হয়, জনক বলা হয়। তো ফ্রেডরিক হোলার যেমন অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করতে গিয়ে ইউরিয়া তৈরি করেন, এরকমভাবে 1835 সালে বিজ্ঞানী কোলবে বিভিন্ন অজৈব যৌগ যেমন অজৈব কম্পাউন্ড কার্বন এবং হাইড্রোজেনকে থেকে তিনি কি করেন, ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করেন। যে ইথানোয়িক অ্যাসিড আবার একটা জৈব যৌগ। কীভাবে তৈরি করেন, তিনি কার্বন এবং হাইড্রোজেনকে বিদ্যুৎক্ষরণ করে ইথাইন গ্যাস তৈরি করেন, এবং ইথাইন গ্যাসে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট এবং পানি দেওয়ার কারণে সেখানে তৈরি হয় ভিনাইল অ্যালকোহল। এখানে বিস্তারিত আলোচনা আছে, এটা কীভাবে তৈরি হয় পরবর্তীতে জানবো। তো ভিনাইল অ্যালকোহলকে যখন হিট দেওয়া হয়, সেটা আমরা জানি ভিনাইল অ্যালকোহল এবং এটার মধ্যে একটা গতিশীল কার্যকারী মূলক সামান্যতা দেখায়, সেটাকে বলা হয় টোটোমারিজম। তো সেই টোটোমারিজমের একটা সমাণু হচ্ছে তোমার অ্যালডিহাইড বা কার্বনিল মূলকযুক্ত কম্পাউন্ড অ্যালডিহাইড তৈরি হয়, এবং এই অ্যালডিহাইডকে তিনি সে কী করেন, জার্মান অক্সিজেন সহ উত্তপ্ত করলে জৈব অ্যাসিড পান। যে জৈব অ্যাসিডটা হচ্ছে কি একটা তোমার ইথানোয়িক অ্যাসিড, একটা জৈব বা অর্গানিক কম্পাউন্ড, এবং সেটার মূল উৎস হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন বা একটা অজৈব পরমাণু থেকে সে তৈরি করেন। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে অজৈব যৌগ থেকে ল্যাবরেটরিতে কি তৈরি করা সম্ভব, জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব। এরপরে 1835 সালে বিজ্ঞানী বার্থেলো অজৈব যৌগ বেরিলিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড থেকে পানি সহ উত্তপ্ত করে ইথাইন গ্যাস তৈরি করেন। যে ইথাইন গ্যাস হচ্ছে একটা জৈব যৌগ। সুতরাং আমরা এখানে বলতে পারি প্রাণ শক্তি অর্থাৎ ভাইটাল ফোর্সের উপস্থিতি ছাড়াই, উদ্ভিদ দেহে এবং প্রাণী দেহে ছাড়াই, উদ্ভিদ এবং প্রাণী দেহের বাইরেও আমরা ল্যাবরেটরিতে কি তৈরি করতে পারি, ল্যাবরেটরিতে আমরা জৈব যৌগ প্রস্তুত করতে পারি। সুতরাং প্রাণ অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুতি এবং প্রাণ শক্তি মতবাদটি ভুল আমরা এভাবেই প্রমাণ করতে পারি। তো আমরা এখানে যদি এটা পরীক্ষায় আসে কিভাবে লিখব, তুমি এখানে সুন্দর করে বিক্রিয়াটা দিবা। বিক্রিয়াটা যদি তোমার 4 মার্কের প্রশ্ন আসে তাহলে একটু ডিটেলস লিখবা, আর 2 মার্কের প্রশ্ন আসলে শুধু বার্জেলিয়াসের ব্যাখ্যাটা দিলেই হবে, যে অ্যামোনিয়াম সায়ানাইড এবং সায়ানেটোলেট অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম সায়ানাইড প্রস্তুত করতে যান, এবং সেখানে তিনি উত্তপ্ত করতে গিয়ে শুষ্ক প্রস্তুত করতে গিয়ে ইউরিয়া তৈরি করে ফেলেন। যেহেতু ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ, যেটা বিজ্ঞানী রাউলি 1773 সালে ইউরিন থেকে পৃথক করেন, সুতরাং আমরা বলতে পারি যেহেতু অজৈব যৌগ থেকে ইউরিয়া প্রস্তুত করা হয়, সুতরাং প্রাণ শক্তি উপস্থিতি ছাড়াই আমরা ল্যাবরেটরিতে জৈব যৌগ প্রস্তুত করতে পারি। সুতরাং প্রাণ শক্তি মতবাদটি ভুল, এটা আমরা বলতে পারি বা প্রমাণিত। এরপরে তোমাদের খ নম্বরে গ নম্বর আসলে এটা সহ ব্যাখ্যা করতে পারো। এইটা এখনকার বইতে আছে কিনা জানি না, আমাদের সময় আমি যে বই থেকে পড়েছিলাম এটাও সঞ্জিত কুমার ঘোষারের বই, এই বিষয়গুলো এভাবে ব্যাখ্যা করা আছে। অর্থাৎ যেহেতু অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করা যায়, সুতরাং প্রাণশক্তি মতবাদটি ভুল। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্বে আমরা কিছু জৈব যৌগের ইতিহাস সম্পর্কে জানব। সর্বপ্রথম 1675 সালে বিজ্ঞানী নিকোলাস লেমেরি রাসায়নিক পদার্থগুলোকে বা কেমিক্যালস কম্পাউন্ডগুলোকে 3টি শ্রেণীতে বিভক্ত করেন: খনিজ পদার্থ, প্রাণীজ পদার্থ এবং হচ্ছে উদ্ভিজ পদার্থ। এরপরে 1784 সালে ল্যাবোইসিয়ে উদ্ভিজ পদার্থে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে এ বিষয়টিকে প্রমাণ করেন, এবং প্রাণী পদার্থে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে নাইট্রোজেন, সালফার এবং ফসফরাস থাকে এ বিষয়টি তিনি নিশ্চিত করেন। এরপরে 1815 সালে আমরা জানি বার্জেলিয়াস প্রাণ শক্তি মতবাদ উপস্থাপন করেন, কারণ তার ধারণা ছিল যে উদ্ভিদ এবং প্রাণী দেহের রহস্যময় শক্তির একটি প্রভাবই জৈব যৌগ তৈরি হয়, এবং সেইটা ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব নয়, এবং প্রাণ শক্তি মতবাদ তিনি উপস্থাপন করেন 1815 সালে। এর পরবর্তীতে 1828 সালে ফ্রেডরিক হোলার আমরা জানি তিনি অজৈব অ্যামোনিয়াম সায়ানাইডকে শুষ্ক করার উদ্দেশ্যে তাপ প্রদান করেন, এবং সেখান থেকে পুনর্বিন্যাসিত হয়ে ইউরিয়া তৈরি হয়। যে ইউরিয়া আবার 1773 সালে বিজ্ঞানী কি যেন ভুলে গেলাম নামটা, আচ্ছা যাই হোক, 1773 সালে একজন বিজ্ঞানী সেই ইউরিয়া পৃথক করেন ইউরিন থেকে। তো সেখান থেকে আমরা বলতে পারি প্রাণশক্তি মতবাদটি ভুল প্রমাণিত হয়, এবং 1845 সালে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যবহার করে বিজ্ঞানী কোবলে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করেন, যেটা হচ্ছে আমাদের একটি জৈব যৌগ। এরপর 1865 সালে বিজ্ঞানী বার্থেলো অজৈব যৌগ থেকে তোমার মিথেন প্রস্তুত করা হয়, এবং উনি ইথাইন গ্যাসও প্রস্তুত করেন বেরিলিয়াম কার্বাইড ব্যবহার করে মিথেন গ্যাস, এবং ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে ইথাইন গ্যাস তৈরি করেন। এই ছিল
আমাদের জৈব যুগের ইতিহাস, অর্থাৎ 1675 সাল, 1784 সাল, 1815, 1828, 1845 এবং 1865 এই সালগুলো একটু মনে রাখবা। এবং এই সালগুলো থেকে অনেক সময় আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এমসিকিউগুলো আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সালগুলো মনে রাখবে এবং কে কোনটা তৈরি করে সেই সম্পর্কে একটা ধারণা স্পষ্টভাবে মনে রাখবা। এখানে মিথেন গ্যাস, উনি আরও 3টা গ্যাস তৈরি করেন, সেটা হচ্ছে ওনার ইথাইন গ্যাসও প্রস্তুত করেন এবং হচ্ছে উনি প্রোপাইন গ্যাসও কী করেন, প্রস্তুত করেন অজৈব যৌগ থেকে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে হিস্ট্রিটার পার্টটা খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা এটা খুব ভালো করে খেয়াল রাখবা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানবো রসায়নের। সেটা হচ্ছে জৈব যৌগের নামের প্রবর্তক কে? জৈব যৌগের নামের প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। বিজ্ঞানী হচ্ছে বার্জেলিয়াস। প্রাণশক্তি মতবাদের জনক এটা হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। রসায়নের জনক কাকে বলা হয়? রসায়নের জনক হচ্ছে, আমরা জানি হচ্ছে ল্যাভোইসিকে বলা হয় রসায়নের জনক। আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়? আধুনিক রসায়নের জনক বলা হয় জন ডাল্টনকে। তাহলে আমরা রসায়নের জনক হচ্ছে কি ল্যাভোইসিয়ে। ভুল হতে পারে, তোমরা একটু এটা ভুল হলে ঠিক করে নিবা বা আমাকে জানাবা, কারণ অনেক সময় তথ্য আমরা লেখার সময় ভুল বলে ফেলি। তো জৈব যৌগের নামের প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। প্রাণশক্তি মতবাদের জনক বিজ্ঞানী বার্জেলিয়াস। রসায়নের জনক হচ্ছে ল্যাভোইসিয়ে। আধুনিক রসায়নের জনক হচ্ছে জন ডাল্টন। জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক হোলার। স্টিরিও রসায়নের জনক হচ্ছে ভ্যান হফ। এবং বেঞ্জিনের সরবুজের কাঠামো প্রদান করেন হচ্ছে, আমরা জানি, অগাস্টা টেতুল। তো জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক হোলার এবং তোমরা এখান থেকে এটা জানো হচ্ছে ভ্যান হফ। হাতে লেখা খুবই খারাপ, তাড়াতাড়ি লিখতে গেলে অগাস্টা কেকুল। এটা হচ্ছে বেঞ্জিনের সরবুজের কাঠামো প্রদর্শন বা প্রবর্তন করেন। তো আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মেডিকেলের এক্সামের জন্য খুব ভালো করে মনে রাখবো। জৈব নামের প্রবর্তক হচ্ছে, জৈব যৌগের নামের প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। প্রাণশক্তি মতবাদের জনক ও বিজ্ঞানী বার্জেলিয়াস। রসায়নের জনক ল্যাভোইসিয়ে। আধুনিক রসায়নের জনক জন ডাল্টন। এখানে জন ডাল্টন লিখে ফেলছি, জন ডাল্টন। জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক হোলার, এখানে ফ্রেডরিক হোলাব লিখে ফেলছি। স্টিরিও জনক হচ্ছে ভ্যান হফ এবং বেঞ্জিনের সরবুজের কাঠামো প্রদর্শন করেন হচ্ছে অগাস্টা কেকুল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব সর্বপ্রথম অ্যামোনিয়াম সায়ানাইড বা অজৈব যৌগ থেকে প্রস্তুতকৃত জৈব যৌগ ইউরিয়া সম্পর্কে। ইউরিয়ার আণবিক সংকেত হচ্ছে NH2 NH2। এবং তুমি যদি এখানে আরেকটু বিস্তারিত জানতে চাও, তাহলে এখানে এই যে নাইট্রোজেন বা মূলকগুলো রয়েছে, এদের সংকরায়ন কি ঘটে, তুমি এইটাও সাথে এখানে মনে রাখতে পারো। এই যে ধরো হাইড্রোজেন, তাহলে এখানে অ্যামোনিয়ার একটা কি থাকে, মুক্তজোর ইলেকট্রন থাকে। সুতরাং এখানে কার্বনের সংকরায়ন হচ্ছে তোমার sp2, এই অক্সিজেনেরও সংকরায়ন হচ্ছে তোমার sp2, এই নাইট্রোজেনের সংকরায়ন হচ্ছে sp3, এই নাইট্রোজেনের সংকরায়ন হচ্ছে sp3। কিভাবে সেটা যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমার হাইব্রিডাইজেশন ক্লাসগুলো ফার্স্ট পেপার থেকে করে আসবা। গলনাঙ্ক কত? 133 ডিগ্রি সেলসিয়াস, স্ফুটনাঙ্ক 135 ডিগ্রি সেলসিয়াস। এবং ফিডস্টক হিসেবে ইউরিয়াকে ব্যবহার করা হয়। বিজ্ঞানী রাউলে 1773 সালে ইউরিন থেকে সর্বপ্রথম এই ইউরিন থেকে এই ইউরিয়া পৃথক করেন। বা এবার হচ্ছে 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিক হোলার অ্যামোনিয়াম সায়ানাইডকে শুষ্ক করতে গিয়ে ইউরিয়া প্রস্তুত করে ফেলেন, NH2C ইউরিয়া প্রস্তুত করে ফেলেন। এবং ফ্রেডরিক হোলার যে কাজটা করেন, বার্জেলিয়াসকে একবারে পুরা মানে একটা মারা দিয়ে দেন। সেটা হচ্ছে ওনার যে প্রাণশক্তি মতবাদ, সেটাকে ভুল প্রমাণ করে ফেলেন অজৈব যৌগ থেকে এই জৈব যৌগে ইউরিয়া প্রস্তুত করার মাধ্যমে। এরপরে উনি আর একটা, যেটা আমরা যদি এই ইউরিয়া সম্পর্কে এই তথ্যগুলো একটু এক্সট্রা মনে রাখার চেষ্টা করবা, যাতে এখান থেকে যদি মেডিকেল পরীক্ষা এমসিকিউ আসে, যাতে তোমরা সেগুলো পারো। লেবু থেকে পৃথক করা হয় কোন অ্যাসিডকে? সাইট্রিক অ্যাসিডকে। তেঁতুল থেকে টার্টারিক অ্যাসিডকে। দধি থেকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডকে। গল বিচি থেকে পৃথক করা হয় গ্যালিক অ্যাসিডকে। আখ বা ইকো থেকে পৃথক করা হয় অক্সালিক অ্যাসিডকে। এবং ইউরিন থেকে আমরা জানি পৃথক করা হয়
ইউরিয়াকে। তো এই তথ্যগুলো তোমরা মাস্ট মনে রাখার চেষ্টা করবা। আমরা আজকের ক্লাসগুলোতে যেটা জানলাম, শুরু থেকে যদি বলি, প্রথমে আমরা জেনেছি প্রাণশক্তি মতবাদ কী। পরবর্তী ক্লাসে আমরা জানলাম যে প্রাণশক্তি মতবাদ এবং এটা কিভাবে ভুল প্রমাণিত হয় সেটার জন্য একটু কয়েকটা বিক্রিয়া সহ বিষয়কে জানলাম। অজৈব যৌগ থেকে জৈব যৌগের প্রস্তুতি এবং প্রাণশক্তি মতবাদের ভুল। এরপরে আমরা যেটা জানার চেষ্টা করলাম সেটা হচ্ছে জৈব যৌগের একটা সামারি বা ইতিহাসটা কীভাবে তোমার জৈব যৌগ তৈরির অর্গানিক ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরির একটা হিস্টোরি, সেটা সম্পর্কে একটু জানলাম। এরপরে ইউরিয়া সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম এবং হচ্ছে ইউরিয়ার গুরুত্বপূর্ণ তথ্য জানার পরে সর্বশেষ আমরা যেটা জানলাম সেটা হচ্ছে জৈব যৌগ পৃথকীকরণ, অর্থাৎ কোন ফল থেকে বা কোন উৎস থেকে কোন জৈব কম্পাউন্ডগুলোকে পৃথক করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকের আমাদের ক্লাসে আলোচনা হয়েছে। বা তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা এবং আমি আশা করি তোমরা যদি আমার এই ক্লাসটা ঠিকমতো করো, জৈব যৌগের এই সিরিজটা কমপ্লিট করো, জৈব যৌগ সম্পর্কে তোমাদের সকল ধারণা মানে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কার্বনের জৈব যৌগের সংখ্যা কেন এত বেশি। এই জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার জন্য কার্বনের কিছু বিশেষ বৈশিষ্ট্য বা ধর্ম এখানে কাজ করে, সেটা হচ্ছে ক্যাটিনেশন, সমানতা, তারপর হচ্ছে তার পলিমারকরণ। আমরা এই বিষয়গুলো সম্পর্কে পরবর্তী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ জানবো। আজকে এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।